বাংলাদেশকে শেষ করে দিতে ইন্ডিয়ান আর্মির দরকার হয় না, ইন্ডিয়ান বিএসএফ দরকার হবে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গের পুলিশ বাংলাদেশে দখল করতে পারে। ভারতবর্ষকে মেরে দেবো, ভারতবর্ষকে এই করে দেবো, ভারতবর্ষ সেই করে দেবো। ইউনিস নিজে জানে যে একটা থাপড় কষালে আর একটা থাপড় দেওয়ার জায়গা থাকবে না। তুমি এটা সবাই জানে, আমরাও জানি, সবাই জানে যে যুদ্ধ বলো আর যাই বলো, বাংলাদেশের একদিন খাবার পাবে না। যদি ভারতবর্ষের জল ছেড়ে দেওয়া হয় না, এই ফারাক্কা আমাদের জল ছেড়ে দেওয়া হয়, বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে বাংলাদেশকে। যুদ্ধটা তো অনেক পরের ব্যাপার। ওদের ক্ষমতা কি না কি মায়ানমার পিটিয়ে বেরিয়ে করে দিয়েছে। মায়ানমার ছোট্ট একটা দেশ, এর মূল গোড়ার গলদ হচ্ছে গান্ধী এবং নেহেরু। যখন এক্সচেঞ্জ অফ পপুলেশনের জন্য চাওয়া হলো বারে বারে, ওরা এক্সচেঞ্জ অফ পপুলেশন করতে দেননি। দেখুন, দুটো জিনিস একটু পরিষ্কার করতে হবে। তৃণমূলের ভোট ব্যাংক মুসলমানরা, এটাতে কোনো রকম রাগ ঢাক ব্যাপার নেই, কোনো রকম লজ্জার ব্যাপার নেই। মুসলমান যে পার্সেন্টেজ আছে, মানে যারা ভোট দেন, তাদের 99% ভোট তৃণমূল পায়। এই ভোট ব্যাংককে তাহলে খুশি করতে হলে, এটা তো একটা নির্বাচন, আমাদের যে ডেমোক্রেটিক সিস্টেম, আমার যা ভোট হাজি মস্তানের একই ভোট, একই দাম। আমার যা ভোটের দাম, আজকে 100 একটা বদমাস লোক যে ব্যাংকে ফ্রড করেছে, তারও ভোটের দাম একই। তার ফলে মমতা ব্যানার্জির কাছে এখন মুসলিম ভোটটা একটা ব্লক ভোট ফ্যাক্টর। মমতা ব্যানার্জি বুঝে গেছেন, বা তৃণমূল নেতৃত্ব বুঝে গেছেন, মুসলমানরা কোনোদিন বিজেপিকে ভোট দেবে না। কারণ কোনো ন্যাশনালিস্ট সংগঠনকে মুসলমানরা কখনো সাপোর্ট করতে পারে না। যে কারণে স্বাধীনতা মুভমেন্টে আমরা বাংলার যদি কথা দেখি, বাঙালি যে কজন ফাঁসির দড়িতে প্রাণ দিয়েছেন, তার মধ্যে একজনও মুসলমান নেই। কিন্তু ওই সময় বাংলায়, তখন পশ্চিমবাংলা ছিল না, ঐক্যবদ্ধ বাংলা, বাংলা বলা হতো, সেই বাংলায় কিন্তু তখন 67% মুসলমান। যে চট্টগ্রামে আজকে বাংলাদেশের এত বড় ঘটনা ঘটছে, আজকে ইসকনকে নিয়ে এত গন্ডগোল চলছে, একের পর এক মন্দির ভাঙা হচ্ছে, একের পর এক হিন্দুদের লুট করা হচ্ছে, হিন্দুদের বাড়িঘর। এবং কয়েকদিন আগে এক ভদ্রমহিলার একটা ইন্টারভিউ বেরিয়েছে, উনি বলছেন যে গ্রামের দিকে ওরা বাড়িতে গিয়ে গিয়ে সুন্দরী বাড়িতে, কোন বাড়িতে হিন্দু মেয়েরা আছে সেই বাড়ি থেকে মেয়েদের তুলে নিয়ে আসা হচ্ছে। একদম অন ক্যামেরা ভদ্রমহিলা বলেছেন। তাই বিজেপি যেহেতু একটা ন্যাশনালিস্ট মুভমেন্ট বা ন্যাশনালিস্ট পার্টি, অ্যাটলিস্ট ন্যাশনালিস্ট পার্টি তৃণমূলও, কিন্তু ন্যাশনালিস্ট যে ভিউ, সেই নিয়ে যখন একটা পার্টি হয়, তখন মুসলমানরা তার পক্ষে থাকতে পারে না। যে কারণে তৃণমূল আসার আগে মুসলমানরা ছিল কংগ্রেস বা সিপিএম। তার কারণ ওরা একইভাবে মুসলমান তোষণ করেছে। খেয়াল রাখতে হবে, যে ওয়াকফ বিল নিয়ে আজকাল চিৎকার চেঁচামেচি হচ্ছে, সেই ওয়াকফ বিল কিন্তু এই কংগ্রেসের তৈরি। পৃথিবীর কোনো মুসলমান দেশে ওয়াকফ বিল নেই, ওয়াকফ আইন নেই, আমাদের দেশে আছে। কে করেছে? সোনিয়া গান্ধী করেছে। কেন করেছে? মুসলিম ভোট, ব্লক ভোটকে তৈরি করার জন্য এবং হিন্দুদের মধ্যে ডিভিশন তৈরি করার জন্য। এই ব্লক ভোটের সুযোগ মমতা ব্যানার্জি নিচ্ছেন। তার ফলে মমতা ব্যানার্জিকে সবসময় বার্তা দিতে হবে, আমি মুসলমানদের জন্য আছি, তাই সিদ্দিকুল্লাহর মিডিয়া কোনো পারমিশন লাগে না, বা পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিই। আমি মুসলমানদের সাথে আছি, তাই কোনো মুসলমান নেতা যদি এখানে কিছু করতে চায়, আমি কোনো অন্যায় দেখি না। কিন্তু কোনো ন্যাশনালিস্ট সংগঠন যদি কিছু করতে চায়, আমি বাধা দেব। এই বাধা দেওয়াটার উদ্দেশ্য হচ্ছে এটা, যে একটা প্রমাণ করা, প্রচার করা যে আমি তোমাদের হয়ে আছি, আমি এদের সাথে নেই, ন্যাশনালিস্টদের সাথে নেই। মমতা ব্যানার্জি ভালো করে জানেন, এটা বাস্তবটা মানতে হবে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে যেভাবে চেনেন, অন্য কোনো রাজনীতিবিদ পশ্চিমবঙ্গকে সেভাবে চেনেন না। তা উনি জানেন, আমি যতই যা করি, একটা পার্সেন্টেজ অফ হিন্দু ভোট আমি পাবোই পাবো। তাহলে মুসলিমদের যদি একটা পার্সেন্টেজ থাকে ব্লক ভোট, তার সাথে আমার এই হিন্দু ভোটটা যোগ হলে আমি নির্বাচনে সবসময় জিতবো। তার জন্য উনি বারে বারে বার্তা দিতে চেয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট, শুধু পলিটিশিয়ান নন, তিনি দাঁড়িয়ে প্রকাশ্যে বলছেন যে
যেখানে 10 জন 12 জন 50 জন মুসলমান নামাজ পড়বে সেটাই ওয়াকফ প্রপার্টি হয়ে গেল। এটা ভাবা যায়? সেই লোকটা এখন ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাকে ডাকেনি। আজকে ফিরহাদ হাকিম সে প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে আমি ইসলামের দাওয়াত দিতে চাই, যারা ইসলামের দাওয়াত পাননি তারা দুর্ভাগা। ভাবুন আপনি কথাটা। তারপরেও কিন্তু ফিরহাদ হাকিমকে আমরা পূজা কমিটির সেক্রেটারি করি, প্রেসিডেন্ট করি। আমরা দেখতে যাই চেতলা গ্রামের পুজো কেউ বলে না, ফিরহাদ হাকিমের পুজো দেখতে। আমি এক্ষেত্রে শান্তনুদা একবার থামাবো। ফিরহাদ হাকিম তিনি তো নিজেও এর আগে বহুবার বলেছেন আমি কালী পুজো করি, আমি এই ধর্ম এই সমস্ত কিছুর মানে তিনি কোথাও গিয়ে তার মন্তব্য দিয়ে বুঝেছেন উদারনীতিবাদী বিশ্বাসী। কি বলবেন? এটা একটা মিথ্যে ফ্রড। ইট ইজ নাথিং বাট এ ফ্রডুলেন্ট অ্যাক্ট। যিনি ইসলামে বিশ্বাস করেন তিনি কোনোদিন কালী পুজো করতে পারেন না। তাহলে ফিরহাদ হাকিমকে দাঁড়িয়ে বলুক না, উনি বলুন দাঁড়িয়ে যে পবিত্র কোরআনে যেটা লেখা আছে যে কোনো মুমিন মুসলমান পৌত্তলিকতার বিশ্বাস করবে না, অন্য কোনো দেবতাকে বিশ্বাস করবেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে বা বিশ্বাস করতে হবে, আল্লাহ ছাড়া আর কারোর কোনো অস্তিত্ব নেই। এটা ভুল। এটা ফিরহাদ হাকিম বলুক। একটা অদ্ভুত, যে কোনো টিভিতেও আলোচনা হয় সব জায়গাতে, বাংলা অন্যরকম, বাংলা এগুলো চলে না। মনে রাখতে হবে বাংলা কিন্তু ভাগ হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে নয়, বাংলা ভাগ হয়েছে ধর্মের কারণে। যেদিন 20th জানুয়ারি 1947, 20th জুন 1947 বাংলা পশ্চিমবঙ্গ হবে কি হবে না এই নিয়ে ভোটাভুটি হয়েছে, একজন মুসলমানও কিন্তু পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকবে এটা বলেননি, ভোট দেননি। এই কসবা, এই বাটানগর, এই বর্ধমান, এই কাকিনাড়া, এই সমস্ত অঞ্চলের মুসলমান যারা এমএলএ ছিলেন প্রত্যেকে ভোট দিয়েছেন পশ্চিমবাংলা বলে কিছু থাকবে না, পুরো বাংলা যাবে পাকিস্তানে। অন্যদিকে সমস্ত হিন্দু ভোটাররা বা হিন্দু এমএলএরা, ইভেন জ্যোতি বসু, তারা ভোট দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ একটা আলাদা রাজ্য হবে, ভারতের সাথে থাকবে। তার কারণ ওপার বাংলা, আমরা পূর্ব পাকিস্তান থেকে যে বাঙালি উদ্বাস্তুরা শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য পালিয়ে আসতে বাধ্য হবে, তাদের শেল্টার দেওয়া দরকার। আজকে মমতা ব্যানার্জি যে একটা বড় স্তম্ভ, অরূপ বিশ্বাস, সে কিন্তু ওখান থেকে পালিয়ে এসছেন, তিনি বা তার পরিবার কলোনি, উদ্বাস্তু কলোনিতে ওখানে জায়গা নিয়েছেন, ওখানে থেকেছেন, উদাহরণ না। আজকে যদি বাংলায় রায়ট হয়, খেয়াল রাখতে হবে মুসলমানরা কিন্তু অরূপ বিশ্বাসের বাড়ি আক্রমণ করবেন, ফিরহাদ হাকিমের বাড়ি আক্রমণ করবেন না। এটা বাস্তব চিত্র, এটা ইতিহাস। গত 80 বছর, 90 বছর, 100 বছর ধরে বাংলার মানুষ এটা দেখেছে। তাই বাংলায় আমি যেটা বলতে চাই, বাংলায় কোনোদিন দাঙ্গা হয়নি। একতরফা হিন্দুরা মার খেয়েছে, কারণ হিন্দুরা দাঙ্গা করার চিন্তাই করে না। একমাত্র 1946-এ গ্রেট ক্যালকাটা কিলিংয়ে বাঙালি পশ্চিম, তখন বাংলার কলকাতার বাঙালিরা ঘুরে দাঁড়িয়েছিল এবং সেখানেই একটা দাঙ্গা হয়েছিল, আমি তোমাকে মারলে তোমাকে আমি মারছি। শান্তনুদা, আমার একটা প্রশ্ন আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন মন্ত্রী, তিনি একদম দাঁড়িয়ে বলছেন যে হামদো হামারে চার, হিন্দুদের উদ্দেশ্য করে তিনি বলছেন যে হিন্দুদের হামদো হামারে দো থাকে, আমরা হামদো হামারে চারের মধ্য দিয়ে জনবিস্ফোরণ ঘটাবো এবং এর ফলে চীনের সাথে যুদ্ধ করতে সুবিধা হবে। কি বলবেন? দেখুন, এটা চীনের সাথে যুদ্ধ করতে সুবিধা হবে কার সাথে? তা বাংলাদেশকে যুদ্ধ করুক না, পাকিস্তান যুদ্ধ করুক না। চীনের সবচেয়ে কাছের বন্ধু তো পাকিস্তান, ঘোষিত ইসলামী রাষ্ট্র। গতকাল বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি স্টেটমেন্ট দিয়েছেন, এবার যদি আমার অসুখ হয়, আমার কোনো রোগ ব্যাধি হয়, তাহলে আমি চীনে গিয়ে চিকিৎসা করাবো, ভারতবর্ষে আসবো না। তা চীন তো এত বন্ধু। চীনে মসজিদগুলোর কি অবস্থা, তোমরা যদি খবরগুলো নাও, ইন্টারন্যাশনাল খবর দেখতে পাবে। সমস্ত মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এমন এমন ক্ষেত্রে টয়লেট পর্যন্ত বানানো হয়েছে। এবং পবিত্র কোরআনকে ওরা চীনের মতন করে তৈরি করছে, যেখানে কাফের থাকবে না, যেখানে জিহাদ থাকবে না, অর্থাৎ আমি ইসলাম না মানলেই আমাকে খুন করে ফেলবে তুমি,
এই বক্তব্য থাকবে না, নতুন করে কোরআন তৈরি করা হয়েছে। একটা পৃথিবীর মুসলমান দেশে কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করেনি, একটা পৃথিবীর মুসলমান দেশ তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি। কারণ যেখানে শক্তি সেখানে সব। আমরা বাংলার বা ভারতবর্ষের এতদিনকার সরকারগুলো এই শক্তি দেখাতে পারেনি, তার জন্য আজকে ওরা এত কিছু করেছে, এত কিছু বলেছে। আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলেই এই প্রথম নাখোদা মসজিদের ইমাম বলছেন বাংলাদেশে এটা হচ্ছে, সেটা ঠিক নয়। অন্তত এইটুকু পর্যন্ত বলেছেন, এর আগে এটাও বলতেন না। আজকে যে হিন্দু ব্যাকলাস হচ্ছে, এই হিন্দুরা সংগঠিত হচ্ছে, আজকের মিটিংয়ে হাজার হাজার লোক মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে, কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে নয়, সাধু সন্তদের ব্যানারে। তার কারণ এই চাপে আজকে মুসলমানরা বলতে বাধ্য হচ্ছেন এটা অন্যায় হচ্ছে, তার আগে কিন্তু কখনো বলেননি। আপনি আজকে নিজে উপস্থিত ছিলেন রানীরা শনি রোডের যে সবার আয়োজন হয়েছিল সেখানে। আমার প্রশ্ন আছে, সাম্প্রতিককালে শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার ব্যক্তিগত সাক্ষাৎ হয়, তাহলে কি বাংলা কোথাও গিয়ে একটা অন্য রাজনৈতিক দল সমসাময়িক হিন্দুদের জন্য সেরকম কিছু ইঙ্গিত দিচ্ছেন? না, আমি এটা তো তোমাদের তৈরি করা জিনিস। আমি শুভেন্দু অধিকারীর কাছে গেছিলাম দুটো কারণে, এবং এই দুটো কারণের ব্যাপারে আমি কিন্তু সরকারকেও চিঠি পাঠিয়েছি। একটা হচ্ছে এই যে জনবিস্ফোরণ, এই জনবিস্ফোরণের পরিপ্রেক্ষিতে আগামী দিনে ইলেকটোরেটেও জনবিস্ফোরণটা অন্যভাবে তৈরি করতে হবে, সেখানে সায়েন্টিফিক মেথড নেওয়া উচিত। আর দুই, সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশে যে হিন্দুরা অত্যাচারিত, তাদের এখানে উদ্বাস্তু স্ট্যাটাস দিয়ে অন্তত তাদের মেয়ে বাচ্চারা যেন ধর্ষিত না হয়, সেই দৃষ্টি ভারতবর্ষকে দিতে হবে। যারা ওখান থেকে পালিয়ে আসছেন, তুমি তোমার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ, তোমার সম্পত্তি ছেড়ে পালিয়ে যাচ্ছ, তোমার মা বোনকে নিয়ে কোনো রকমে পালাচ্ছ, কেউ আনন্দ করতে আসে না, বাধ্য হয়ে আসছে। তাদের অন্তত পক্ষে কিছুদিন টেম্পোরারি এখানে রাখার ব্যবস্থা করা, এবং সেই কারণে দরকার হলে উদ্বাস্তু ক্যাম্প তৈরি করা, এবং সেই ক্যাম্পের দায়িত্ব অবশ্যই তার অর্থনৈতিক দায়িত্ব কেন্দ্রীয় সরকার নেবে, রাজ্য সরকারকে অর্থনৈতিকভাবে সাহায্য করবে, রাজ্য সরকার এভাবে জমি নেবেন, অন্তত মানুষগুলোকে বাঁচতে দেবেন। এই দুটো দাবি নিয়ে আমরা মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিলাম। এর বাইরে নতুন রাজনৈতিক দল করা বা নতুন কিছু করা এর কোনো বক্তব্য ছিল না। যে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একের পর এক জায়গায় আক্রান্ত হিন্দুরা, সশস্ত্র মৌলবাদীদের আক্রমণের মুখে একদম পুলিশকে দেখা যাচ্ছে, পুলিশ সেনাবাহিনী এরা দর্শকের ভূমিকা পালন করছে। কি করা উচিত? তো উচিত তো পরিষ্কার ছিল, উচিত আমরা করতে পারিনি। আজকে কত % রোহিঙ্গা আছে, তাদের জন্য ইউএনও পর্যন্ত কেঁপে যায়, তাদের জন্য মানবতা তথাকথিত সকল যারা মানবতাবাদী তারা আন্দোলন করেন। কেন করেন? বাঙালি হিন্দুর জন্য কেন করে না? বাঙালি হিন্দু, বাংলাদেশের বাঙালি হিন্দু, বারে বারে যেটা বলছিলাম যে বাংলাদেশের বাঙালি হিন্দু সন্ত্রাসবাদী তৈরি করতে পারেনি। আজকে এই যে আমরা হিন্দুরা মার খাচ্ছি, ঘুরে মারতে পারছি না, কারণ এই সন্ত্রাসবাদকে আমরা তৈরি করতে পারিনি। গত 70 বছরে 80 বছরে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, তারপরে বাংলাদেশ, হিন্দুদের অবস্থা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যখন আমি একজনকে প্রশ্ন করেছিলাম, আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম, আমি প্রশ্ন করেছিলাম, পাকিস্তানের আমলে বাংলাদেশের ট্রেনগুলোর রং ছিল সবুজ, আজকেও বাংলাদেশের ট্রেনের রং সবুজ, কারণ সবুজ ইসলামের একটা বড় মানে আমাদের খুব প্রিয় রং। যে কারণে ভারতবর্ষের যে পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ, তাদের সবুজ রংটাকে বাধ্যতামূলক দেওয়া হয়েছিল, প্রথমে সবুজ রঙের কথা ছিল না। এই যে মুসলিম তোষণ নীতি, অর্থাৎ পাকিস্তানের মুসলমান কালচারে ইসলামী পাকিস্তানের মুসলমান রং, সবুজ রং, বাংলাদেশের ট্রেন, আজকেও বাংলাদেশের এতদিন পরও সবুজ রং ট্রেনের। শেখ হাসিনা বলো, মুজিবুর রহমান বলো, এটা কিন্তু চেঞ্জ করেনি। আমরা এটা ছোট্ট কতটা মানসিকতা বলছি। বাংলাদেশের মানুষের যে আন্দোলন আমরা দেখেছিলাম, সেটা তো ইসলামের বিরুদ্ধে আন্দোলন ছিল না, ওটা নিজেদের অস্তিত্বের জন্য, বাংলা ভাষার জন্য আন্দোলন ছিল না, ওটা ভুল। বাংলা ভাষার জন্য যদি আন্দোলন হয়, তাহলে আজকে পাকিস্তানে যেদিনই 1971-এ বাংলাদেশ হলো, সেদিন থেকে পানি কথাটা বাদ দেওয়া হতো। কোনো বাঙালি পানি বলে না, বাংলাদেশের বাঙালিরা পানি বলে। বাঙালি মানে মুসলমানরা পানি বলে,
হিন্দুরা পানি বলতে বাধ্য হয়? কেন? তাহলে এই যে একটা দ্বিজাতিতত্ত্ব ভাব, এই যেটা আমার একটা আলাদা আইডেন্টিটি, এই ভাব, এই সবটা কিন্তু পাকিস্তানের বা মৌলবাদ, ইসলামিক মৌলবাদের ফসল। আজকে নতুন তোমরা ভাবছো বাংলাদেশে এই হচ্ছে সে হচ্ছে, দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে। গত 3 বছর আগে বাংলাদেশে দুর্গাপুজো করতে পারেনি বাংলাদেশের হিন্দুরা, প্রত্যেক দিন এটা হচ্ছে। এবার একটু বেশি জানাজানি হচ্ছে। কিন্তু হিন্দুরা যদি, বাংলাদেশের হিন্দুরা যদি ইসরায়েলের, আমি আর কয়েকদিন আগে একটা ইন্টারভিউ ছিল, সেটা বলা হচ্ছিল, জিওনিস্ট জিল যদি না থাকে, জিওনিস্ট জিল, ইহুদিদের মতো লড়বো মরবো কিন্তু মারবো, এই মানসিকতা না থাকলে বাংলাদেশ আর কয়েকদিনের মধ্যে হিন্দু শূন্য হবে। আমার একটা প্রশ্ন রয়েছে এখানে। এই মুহূর্তে সব থেকে বড় যেটা সংবাদ, সেটা হচ্ছে এই প্রথম বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত ভারতবর্ষের। ঢাকায় যাচ্ছেন বিদেশ সচিব, কি বলবেন? তো ভারতবর্ষের কতগুলো বাধ্যবাধকতা আছে। আমরা ঘরে বসে অনেকে দেখি, ফেসবুকে দেখছি, কেন মোদী আক্রমণ করলেন না, কেন সৈন্য পাঠাচ্ছেন না। এগুলো আমি যতটুকু বুঝি, আমার লেখাপড়া খুবই কম, এগুলো ইডিওটিক আর ইমোশনাল। আর যে লোকগুলো বলে তুমি খেয়াল করবে, ওই লোকগুলোকে তুমি ফেসবুকের বাইরে কোনোদিন পাবে না, কোনোটা আন্দোলনে পাবে না, কোনো একটা দরকারে পাবে না। আজকে তাদের বড় ভাই 1000 টাকা করে চাঁদা দাও, বাংলাদেশ হিন্দুদের জন্য পাঠাবো, তাকে পাবে না, কাউকে পাবে না। এটা আমার অভিজ্ঞতা বলছি। ফেসবুকে কেন মোদী এই করলো না, কেন সৈন্য পাঠাবো না, এগুলো বলতে থাকে। একটা ভারতবর্ষের মতো একটা দেশে, একটা দেশকে আক্রমণ করা সহজ নয়, এটা অন্যভাবে সলভ করতে হবে। সেকেন্ড যেটা, ভারতবর্ষ ইসরায়েল নয়। 90 মিনিটস এট NTV, অপারেশন থান্ডারবোল্ট, যখন কথা হচ্ছিল ইসরায়েলের থেকে একটা ইসরায়েলিদের হোস্টেস করে নিয়ে যাওয়া হয়েছিল একটা ফ্রেঞ্চ প্লেনে, যখন ইসরায়েলের নেসেট, ওদের আমাদের যেমন পার্লামেন্ট নেসেট, ওখানে প্রশ্ন করলো সবাইকে, বিরোধী পক্ষ যারা সরকার পক্ষ সবাই, আমরা কি করব? আমরা সারেন্ডার করব? প্রত্যেকে দাঁড়িয়ে বলেছিল কোনো সারেন্ডার নয়, আমরা সারেন্ডার করব না। আজকে তুমি দেখো না, এই যে হামাসের বিরুদ্ধে ইসরায়েল লড়ছে, আজকে হিজাবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল লড়ছে, ওখানকার সমস্ত বিরোধী পার্টি বলেছে আমরা সাপোর্ট করছি, আমরা চাই। আমার দেশে উল্টো, আমার দেশে মমতা ব্যানার্জি বলছেন শান্তি সেনা পাঠাও, উল্টোটা রিভার্স হতো। এখানে হিন্দুরা মুসলমানদের মারছে, উনি শান্তি সেনা চাইতেন? শান্তি সেনা চাইতেন না। আজকে কংগ্রেস কি বলছে, আজকে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো কি বলছে? কংগ্রেস একটা বিবৃতি দিয়েছে, প্রেস স্টেটমেন্ট, কোন জায়গায় হিন্দু মুসলমানের কথা লেখা নেই। কমিউনিস্ট একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছে CPIM, ওখানে বারে লেখা হচ্ছে, যে লিখেছে যে বাংলাদেশে হিন্দুরা কাদা অত্যাচারিত, কি অত্যাচার করছে লেখা নেই, কিন্তু লেখা হয়েছে তার পরের স্ট্যান্ড, যেখানে যার সঙ্গে কোনো রেলিভেন্সই নেই, যে ভারতবর্ষে মুসলমানদের অত্যাচার চালাচ্ছে হিন্দুরা বিজেপির নেতৃত্বে, RSS এর নেতৃত্বে। এই যে দ্বিচারিততা, এটাকে শেষ করতে হবে। এটা শেষ করতে পারবে কে? সরকার নয়, মানুষ। হিন্দুরা যদি সচেতন না হয়, বাঙালি হিন্দু যদি সেই ফাইটিং স্পিরিট না থাকে, বাঙালি হিন্দু যদি ওই CPM, কংগ্রেস, তৃণমূলের স্রোতে ভাসতে থাকে, তাহলে এই জিনিস হবে। একদম বলছি, পাকিস্তানের সুরে ভারতকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখিয়েছে এর মধ্যে বাংলাদেশ। কোথাও কি মোহাম্মদ ইউনূস কি ভাবছেন, তার ভাবধারাটা কি থাকছে? দেখো, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশি যারা ভারতবর্ষে আছেন, তারা কিন্তু বলছেন যে এই যে ভারতবর্ষের সাথে সম্পর্ক খারাপ, তাতে কিন্তু ওদেশের যে ব্যবসা, রপ্তানি এবং আমদানির ফলে যে ব্যবসা, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো মোহাম্মদ ইউনূস কি ভাবছেন? দেখো, মোহাম্মদ ইউনূসকে বলতে হবে, মোহাম্মদ ইউনূস জানেন যে বাংলাদেশকে শেষ করে দিতে ইন্ডিয়ান আর্মির দরকার হয় না, ইন্ডিয়ান BSF দরকার হবে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গের পুলিশ বাংলাদেশে দখল করতে পারে। বাংলাদেশের কি দুরবস্থা, বাংলাদেশের ট্রেনগুলিতে গেলে তুমি বুঝতে পারবে। ইঞ্জিনে, যে দেশের ইঞ্জিনে, ট্রেনের ইঞ্জিনে মানুষ ভ্রমণ করে এন মাস, সেই দেশের কতটুকু কি হতে পারে তুমি জানো, আমিও জানি। ইউনূসকে বলতে হচ্ছে, তার কারণ অশিক্ষিত মুসলমান বাংলাদেশের, তুমি যদি বাংলাদেশের ওয়াজগুলো দেখো, বাংলাদেশের ওয়াজগুলো দেখলে বুঝতে পারবে যে সেই অশিক্ষিত তারা সেই ওয়াজে বলছে যে কে নাকি গিয়ে পেলের সাথে খেলেছে, কে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেকচার দিয়েছে। মানে একটা অশিক্ষিত মুসলমান দেশ, সেখানে ভারতবর্ষকে মেরে দেবো, ভারতবর্ষকে এই করে দেবো, ভারতবর্ষ সেই করে দেবো,
ইউনিস নিজে জানে যে একটা থাপড় কষালে আর একটা থাপড় দেওয়ার জায়গা থাকবে না। ইউনিসকে ঘাট ধরে তুলে নিয়ে আসতে ভারতবর্ষের এত কিছু দরকার নেই, শুধু পশ্চিমবাংলার কলকাতা পুলিশই পারে। ওখান থেকে ঘাট ধরে তুলে নিয়ে আসবে, ওকে সেভ করার কেউ নেই। কিন্তু ওকে বলতে হচ্ছে, ক্ষমতা থাকলেও বলতে হয়, বলতে হবে। আর পাকিস্তানের সুরে একদম দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একদিকে যেরকম হিন্দুদের উপর নিপীড়ন চলছে, মার খাচ্ছে হিন্দুরা, ভিসার নিয়ম সহজ করে পাকিস্তানিদের জন্য রীতিমতো দ্বার খুলে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। কেন এত পাক দরদ? দিতে হবে তো, তোমাকে তো দিতে হবে। আমি তোমাকে কি বললাম, পাকিস্তানে বাংলাদেশের মুসলমান মানসিকতা, মুক্তিযুদ্ধ শেষ হয়নি তার একটা উদাহরণ তোমাকে দিলাম। ট্রেনের রং কখনো পাল্টায়নি, সবুজ হয়নি, একই রং। আমাদের ভারতবর্ষে 50টা ট্রেনের 50টা রং, ওখানে সব ট্রেনের একই রং, সবুজ। ইসলাম সবুজ, কালেমার রং। যারা একদম দেখলাম যে প্রশ্নটা আমার অনেক আগেই করা উচিত ছিল হয়তো, একদম শান্তনুদা, ভারতবর্ষের জাতীয় পতাকার যে অবমাননার চিত্র আমাদের সামনে এলো, একদম ঢাকা প্রযুক্তি কৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে মাটিতে লুটোচ্ছে ভারতবর্ষের জাতীয় পতাকা, সেটা রীতিমতো মারিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন ছাত্রছাত্রীরা। আর কি পদক্ষেপ নেওয়া উচিত? দেখো, কি পদক্ষেপ নেওয়া উচিত, এটার জন্য তো ভারতবর্ষকে আক্রমণ করতে পারে না। এটা মনে রাখতে হবে, দুর্বল যারা, যে দুর্বল সে এতেই স্যাটিসফাইড পায়। যে দুর্বল না, সে জানে তার ক্ষমতা অতটুকুই, তাই ওটাই ওরা করবে। আজ ইসরায়েলের পতাকা মারাবে, ভারতবর্ষের পতাকা মারাবে, এবং এর পেছনে আবার বলছি আমি, এর পেছনে আমেরিকা চীনের তো ইন্ধন আছেই। ডিপার ডাইরেক্ট বা ডিপ স্টেট বলে যেটা বলা হচ্ছে, তাতে তো ইন্ধন আছেই। কিন্তু ঘটনা হচ্ছে, এটা বাংলাদেশের ইসলামিস্ট মানসিকতা। কারণ হচ্ছে, বাংলাদেশকে ভারতবর্ষের জিগির, মানে অ্যান্টি ইন্ডিয়ান জিগির তুলেই বাঁচতে হবে, যেভাবে পাকিস্তানকে বাঁচতে হয়েছে। আর বাঁচতে হওয়ার ফলটা কি হচ্ছে, আজকে পাকিস্তান আজকে খেতে পায় না, ইলেকট্রিক লাইট জ্বালাতে পারে না, কিন্তু আমরা অস্ত্র চাই। মনে হচ্ছে ভুট্টো সেই কথা, 1000 বছর লড়াই করবো, না খেয়ে থাকবো, তবু আমরা কাশ্মীর চাই। এটা ইসলামিক, যে কোনো মুসলমান স্টেট তাদের এই কার্যক্রম, তাদের এই মানসিকতা পবিত্র কোরআন হাদিসের আলোকে বিচার করতে হবে। এটা ইসলামিক মানসিকতা। গাজা বা হিন্দ করে দেবো, ভারতবর্ষকে দখল করে নেবো, আমরা সেভেন সিস্টার্স নিয়ে নেবো, চিকেন নেকে আমরা এই করে দেবো, সেই করে দেবো। দুর্বল যারা, অশিক্ষিত দুর্বল লোকের এটা হুঙ্কার। বাংলাদেশের কট্টরপন্থীরা একদম রীতিমতো মহিলাদের উপরে জারি হয়েছে ফতোয়া। আজ বৃহস্পতিবার থেকেই মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। কট্টরপন্থীদের এই ফতোয়াকে কেন্দ্র করে একদম চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশ নিয়ে ভাবছো কেন? কট্টরপন্থীর ব্যাপারটা নিয়ে ভাবছো কেন? মুসলমানরা মানসিকভাবে কট্টরপন্থী। আবার বলছি, এক্সেপশন ইজ নট ল, এক্সেপশন আছে। আজকে আমাদের কোর্টে, আমরা যখন কোর্টে ঢুকেছিলাম, কজন মুসলিম লয়ার বোরখা পরতেন বা হিজাব রাখতেন? আজকে কজন মুসলিম লয়ার বোরখা পরছেন বা হিজাব রাখছেন, হিজাব পরে পরে কোর্টে আসছেন? এটা বাংলাদেশের কট্টরপন্থী ব্যাপার নয়, এটা ইসলামিক কালচার। এই ইসলামিক কালচারটাকে এখানে বারে বারে লালন পালন করা হচ্ছে ভোটের স্বার্থে এবং মৌলবাদীদের, মোল্লাদের ক্ষমতা থাকার স্বার্থে, অন্য কোনো কারণে নয়। আমার শেষ 3টে প্রশ্ন আপনার কাছে। একদম যুদ্ধের হুঙ্কার দিচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান, তিনি বলছেন একদম যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিচ্ছেন, কি বলবেন? শোনো, বাংলাদেশের, ভারতবর্ষের ক্ষেত্রে তুমি এটা সবাই জানে, আমরাও জানি, সবাই জানে যে যুদ্ধ বলো আর যাই বলো, বাংলাদেশের একদিন খাবার পাবে না। যদি ভারতবর্ষের জল ছেড়ে দেওয়া হয় না, এই ফারাক্কাবাদের জল ছেড়ে দেওয়া হয়, বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে বাংলাদেশকে। যুদ্ধটা তো অনেক পরের ব্যাপার। ওদের ক্ষমতা কি না কি, মায়ানমার পিটিয়ে বেরিয়ে করে দিয়েছে। মায়ানমার ছোট্ট একটা দেশ, লক্ষ লক্ষ রোহিঙ্গাকে পিটিয়ে ছাতু করে ওখানে পাঠিয়ে দিয়েছে, কিছু খুঁজে কিছু করতে পারেনি। ওরা বলতে হচ্ছে, বলতে হবে। তোমাকে আবার বলছি, আজকে ক্ষমতায় থাকতে হলে ওদের বলতে হবে। আজকে আমাদের নির্বাচনে দেখো, আমাদের যেমন নির্বাচন হয়, আমি হারছি জানি, আমি বলছি আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো, আমি নিয়ে হারছি, 5টা লোক আমার সাথে নেই। আর সরকারের মন্ত্রী তথা জামায়াতে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি বলছেন পরিস্থিতি ভালো করতে দরকারে তাদের বাংলাদেশে পাঠানোর কথা। তাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী তাদেরকে বাংলাদেশে পাঠানোর কথা বলছেন। মানে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা দুদিন পরে একই জিনিস করবে, এখানটায় একই জিনিস করবে। এর মূল গোড়ার গরজ হচ্ছে গান্ধী এবং নেহেরু। যখন এক্সচেঞ্জ অফ পপুলেশনের জন্য চাওয়া হলো বারে বারে, ওরা এক্সচেঞ্জ অফ পপুলেশন করতে দেননি। আজকে তোমার বেশি না, আমাদের যিনি কনস্টিটিউশন তৈরি করেছেন আম্বেদকর, তার একটা বই আছে পার্টিশনের উপরে, সেই বইটা পড়বে। তোমরা যে বেশি জায়গায় যেতে পারছো না,
চীন যে বেসিক জায়গাটায় গেছে, মূল সূত্র যেটা, সেখানে যদি তুমি না রিফর্ম করো তাহলে মুসলিম এই সাইকোলজি থেকে মুসলমানরা বেরোতে পারবে না। সাধারণত আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশ ভেঙে পৃথক হিন্দু দেশের দাবি উঠছে, কি বলবেন? দেখো, দাবি তো উঠছেই, কতটা বাস্তবায়িত করা যাবে সেটা হচ্ছে প্রশ্ন। এর দাবির এত কিছু প্রবলেমই ছিল না, সমস্যাই ছিল না, যদি দুজন মানুষ সেদিন এক্সচেঞ্জ অফ পপুলেশনকে মেনে নিতেন। আমি আবার বললাম, যেটা পশ্চিমবঙ্গ হবে না পুরো বাংলা পাকিস্তানে যাবে, 52 জন বা 54 জন, এক্সাক্ট আমার খেয়াল নেই, মুসলিম এমএলএ, তখন লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল, তখন আমাদের মতন এটা ছিল না, বিধানসভা ছিল না, মুসলিম এমএলএ 52 জন প্রত্যেকে বলেছে পাকিস্তানে যেতে হবে পশ্চিমবঙ্গকে। আর তাদের যারা ভোট দিয়েছিল, আমি কসবার কথা বলছি, বাটনগরের কথা বলছি, আমি এখানকার যেগুলো মনে আছে, আমার সব তো মনে থাকেনি, আর তুমি ধুম করে চলে এলে তো দেখবে সেই মানুষগুলো কিন্তু কেউ বাংলা পাকিস্তান, তখন পূর্ব পাকিস্তানে ফেরত এসে যায়নি, তারা এখানেই রয়ে গেছে। আর সেই মানসিকতা নিয়ে তারা চলছে যে বাংলাকে আবার ভাগ চাই, বাংলাকে আবার আমরা ভাগ করব।